এতক্ষণ পর্যন্ত যত কিছু আমরা ডিসকাস করলাম, ইটস হাইলি স্পেসিফিক এনসিআরটি রিপোর্ট, তাহলে তোমরা ফাইন্ড করতে পারবে যে দিস ইনফরমেশনস আর ডাইরেক্ট লাইন্স ফ্রম এনসিআরটি এন্ড নট দ্য লাইন্স হুইচ আর নট ইম্পর্টেন্ট, দ্য লাইন্স হুইচ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড এই যে লাইনগুলো এই মডিউলটার মধ্যে আছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট পার্সপেক্টিভ অলসো। Hello and welcome learners. Today we will discuss the unit 1 and more specifically chapter 1, the chapter the living world. তো প্রথমে দেখে নেব চ্যাপ্টার থেকে কতটা ওয়েটেজ থাকে নিটের ক্ষেত্রে। তো চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড, প্রত্যেক বছর 1 থেকে 3টে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে। সো নিটের পার্সপেক্টিভ থেকে খুবই ছোটো চ্যাপ্টার। আমরা যদি কিছু কি ইনফরমেশনস মনে রাখি তাহলে এই চ্যাপ্টার থেকে এই 2 থেকে 3টে কোশ্চেন অ্যান্সার করা খুবই ইজি হয়ে থাকবে। অ্যান্ড হোয়াট আর দ্য কি টপিক্স? ট্যাক্সোনমিক হায়ারার্কি, linear system of binomial nomenclature and definition of species। এই টপিকগুলো থেকে মোস্টলি নিটে কোশ্চেন আস্ক করে থাকে এবং সো এই চ্যাপ্টারটা খুবই ইজি হবে আমাদের জন্য। অ্যান্ড এই চ্যাপ্টারটা দুটো সাব টপিকে ডিভাইডেড, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ট্যাক্সোনমি ক্যাটাগরিজ। দেখা যাক কী করে এই চ্যাপ্টারটাকে আমরা খুবই ইজিলি একটু সুন্দরভাবে তুলে ধরতে পারি এবং খুব ইজিলি এটাকে থেকে স্কোরিংগুলো করতে পারি। সো প্রথমেই দ্য ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, আওয়ার সারাউন্ডিং কন্টেন্টস উইথ হিউজ ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজমস। সো সবাই জানো যে আমাদের চারপাশে যখন আমরা তাকাই সেখানে অনেক ধরনের লিভিং অর্গানিজমস মানে জীব দেখতে পারি। সেটা প্ল্যান্ট হতে পারে, সেটা অ্যানিমালস হতে পারে, অথবা সেটা কোনো বার্ডস হতে পারে, কোনো ইনসেক্টস হতে পারে। আবার কখনো কখনো আমরা এমন জিনিসগুলোকেও অ্যাভয়েড করি বাট দে আর অলসো লিভিং, যেগুলো মাইক্রোবস এবং যাদেরকে আমরা শুধুমাত্র নেকেড আইসে দেখতে পারি না। তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস ইউজ করি যেটাকে বলে মাইক্রোস্কোপ। সো মাইক্রোস্কোপিক অর্গানিজমস মানে যারা মাইক্রোস্কোপের থ্রু দেখা যায় থেকে প্ল্যান্টস, অ্যানিমেলস যাদেরকে আমরা নেকেড আইসে দেখতে পারি, সব কিছুই কিন্তু আমাদের চারপাশে আসে এবং সবাইকে আমরা একসাথে লিভিং অর্গানিজমস বলে থাকি। তো আমাদের চারপাশে অনেক ধরনের লিভিং অর্গানিজমস থাকে অ্যান্ড এই ভ্যারাইটিটাকে এবং এর ইচ অ্যান্ড ডিস্টিংক্ট অর্গানিজমস রিপ্রেজেন্টস আ স্পিসিস। তো এই প্রত্যেকটা এক একটা জীবকে আমরা একটা স্পিসিস বলে থাকি। সো লেটস সে বার্ডের স্পিসিস, যেমন হিউম্যান একটা স্পিসিস যেটা অ্যানিমেলের মধ্যে আসে। এবং হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম ফর হিউম্যান? হোমো সেপিয়েন্স। সো দিস ইজ হোমো সেপিয়েন্স ইজ আ পার্টিকুলার স্পিসিস। সো এইরকম ইচ অ্যান্ড এভরি ডিস্টিংক্ট অর্গানিজম রিপ্রেজেন্টস আ স্পিসিস। আজ পর্যন্ত 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস ডিসকভার্ড হয়েছে। সো এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা আস্ক করে থাকে। তোমরা যদি এনসিইআরটিও ফলো করো সেক্ষেত্রেও এই লাইনটা দেওয়া আছে এবং দিস ইজ দ্য ইনফরমেশন দ্যাট 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস এখনও পর্যন্ত ডিসকভার হয়েছে। তার মানে কি আমাদের কাছে শুধুমাত্র 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিসই আছে? না, প্রতিনিয়ত আরও নতুন নতুন স্পিসিস আমরা ডিসকভার করছি এবং সেইটা স্পিসিসের কাউন্টিংয়ে অ্যাড হয়ে যাচ্ছে। সো আমাদের চারপাশে এই যে এত ধরনের বৈচিত্র্যময় স্পিসিস দেখতে পাচ্ছি অথবা অর্গানিজম দেখতে পাচ্ছি, এগুলোকে বলে একসাথে বায়োডাইভার্সিটি, যেটাকে আমরা বাংলাতে জীব বৈচিত্র্য বলে থাকি। সো বায়োডাইভার্সিটি ইজ দ্য ডাইভার্সিটি অ্যামং দ্য স্পিসিসেস যেটা আমাদের চারপাশে এখনও পর্যন্ত আমরা দেখতে পারি এবং হচ্ছে। সো এত বায়োডাইভার্সিটির ফলে আমাদের সারাউন্ডিংয়ে অনেক ধরনের স্পিসিস দেখা যায় এবং প্রত্যেকটা স্পিসিসকে তাহলে আমাদের কোনো না কোনো নামে ডাকতে হয়। যেমন আমরা হিউম্যানস বলি ইংরেজিতে মানুষকে, আবার বাংলাতে সেটাকে কী বলি আমরা? মানুষ। সো যদি এবং অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেটাকে আমরা অন্য কিছু বলতে পারি, বাট যদি সেটাকে আমরা সায়েন্টিফিক্যালি রিপ্রেজেন্ট করি কোনো একটা ইউনিট ফর্মে, সেক্ষেত্রে আমাদের কনফিউশন হবে। মানে যদি কেউ বলে যে এটা হিউম্যান, লেটস হি ডাজেন্ট নো ইংলিশ, অনেকেই আছে আমরা হয়তো ইংলিশ জানি না, তারা হিউম্যান কী হয়তো জানে না, তখন তাদেরকে কী বলবো? সেটা মানুষ। তো বিভিন্ন ডিফারেন্ট জিওলজিক্যাল অ্যাসপেক্টস অথবা বিভিন্ন ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের বিভিন্ন ধরনের নামকরণ হতে পারে, কিন্তু সেই নামকরণটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কনফিউশন ফেস করতে হয়। সো সেই কনফিউশনটাকে দূর করার জন্য আমাদের নেমিংয়ের প্রয়োজন, যে নেমিংটা হবে ইউনিট এবং সেই নেমিংটা সবাই ফলো করবে। লেটস সে সেই নিয়মটা যেন ইউনিট হয় এবং সেটাকে যেন সবাই ফলো করে। সো তাই জন্য আমাদের নেমিংয়ের প্রয়োজন হয়ে যায়। সো এখানে আমরা ভালোভাবে দেখতে পারি লোকাল নেমস অফ অর্গানিজম ডিফার্স ফ্রম প্লেস টু প্লেস, কজিং কনফিউশন। টু অ্যাভয়েড দিস, সায়েন্টিস্ট ইউনিভার্সাল সিস্টেম কল্ড নোমেনক্লেচার। বিফোর নেমিং, কারেক্ট আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম ইজ নেসেসারি। তো অবশ্যই নেমিংয়ের আগে সেই ইন্ডিভিজুয়ালটাকে, সেই অর্গানিজমটাকে আইডেন্টিফিকেশন করা খুবই দরকার। সো আমরা ডিস্টিংক্ট স্পিসিসের জন্য ডিস্টিংক্ট নেমস দিয়ে থাকি। সো এই নেমগুলো কারা দেয়? সো দেয়ার আর 2 অর্গানাইজেশন যারা এই নেমগুলো দিয়ে থাকে, ICBN অ্যান্ড ICZN।
খুবই ভালো টপিক রিমেম্বারিংয়ের জন্য, এই জিনিসগুলো রিমেম্বার করে রাখবে। ICPN স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। সেম ICZN স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল কোড ফর জুওলজিক্যাল নোমেনক্লেচার। তো আমরা খুবই সাধারণভাবে দেখতে পাচ্ছি যে BN অর্থাৎ বোটানিক্যাল নোমেনক্লেচার্স ইট অবভিয়াসলি ফর দ্য প্ল্যান্টস, অ্যান্ড যখনই সেটা জুওলজিক্যাল নোমেনক্লেচার অর্থাৎ ICZN হয়ে যায় সেটা কোরেসপন্ডস উইথ অ্যানিমালস। সো যখনই আমাদের নেমিং আসলো এবং উই নিড ফর নেমিং, দের আর টু অর্গানাইজেশন যারা নেমিং দিয়ে থাকে, তাদের মধ্যে ICPN অ্যান্ড ICZN। ICPN বোটানিক্যাল নোমেনক্লেচারগুলো দিয়ে থাকে, ইভেন লাইক বিভিন্ন ধরনের প্ল্যান্টসের যে নেম সেটা ICPN ঠিক করে, এবং ICZN বিভিন্ন ধরনের অ্যানিমালসের নাম যারা ঠিক করে। সো এই যে নেমটা কী ধরনের হবে সেটা আমরা এখন দেখব। দিস ইজ কল্ড বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই টার্মটা আমরা খুবই দেখতেছি যে বাইনোমিয়াল। সো ওয়াই ইটস কল্ড বাইনোমিয়াল? সো বাই মতলব দুই, নোমিয়াল মতলব দুটো নাম থাকবে সেই নামটার মাঝখানে। সো এই নোমেনক্লেচারটা দুটো ইউনিট নিয়ে তৈরি হয়। একটাতে থাকে আমাদের জেনাস, আর একটাতে থাকে স্পিসিস। সো জেনাস নেম অ্যান্ড স্পিসিস নেম। সো বাইনোমিয়াল নোমেনক্লেচার প্রথম আমাদের যারা প্রপোজ করে তিনি হলেন ক্যারোলাস লিনিয়াস। সো বাইনোমিয়াল নোমেনক্লেচারের উদ্যোক্তাকে ক্যারোলাস লিনিয়াস। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ক্যারোলাস লিনিয়াস আমাদের প্রথম বাইনোমিয়াল নোমেনক্লেচারটা দিয়ে থাকে। ইচ অর্গানিজম হ্যাজ আর টু পার্ট সাইন্টিফিক নেম। দ্য ফার্স্ট ওয়ান ইজ জেনাস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ স্পিসিস। সো সেই পার্টিকুলার অর্গানিজমটা জিনাস অ্যান্ড স্পিসিসকে পাশাপাশি লিখে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচারকে প্রকাশ করি। জাস্ট এক্সাম্পল, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ইজ আ সাইন্টিফিক নেম অফ ম্যাঙ্গো, যেটাকে আমরা আম বলে থাকি, অ্যান্ড দিস ইজ সামার সিজন, অবশ্যই সবাই ম্যাঙ্গো ট্রাই করছে। সো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে আমরা যদি ভালো মতো দেখি, দিস ম্যাঙ্গিফেরা ইজ দ্য জিনাস নেম অ্যান্ড দ্য ইন্ডিকা ইজ দ্য স্পিসিস নেম। সো এই দুটো ইউনিটস নিয়ে আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচার হয়, অ্যান্ড এই নেমিংটা অল ওভার ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইউনিট এবং সাইন্টিফিক্যালি ইউজ হয়। সো হোয়াট আর দ্য রুলস? তো আমরা যদি ভাবি যে কী কী রুলস থাকা দরকার সেই নেমটাকে লেখার সময়, যখন আমরা সেই নেমটাকে বিভিন্ন জায়গায় এক্সপ্রেস করবো অন্যদেরকে, সেক্ষেত্রে আমরা কী কী রুলস ফলো করবো? দ্য নেমস আর ইন ল্যাটিন, অ্যান্ড যখন লেখা হবে তখন সেটাকে ইটালিক্সে লিখতে হবে। সো এই নেমগুলো ল্যাটিন ওয়ার্ডস, দিস আর দ্য ল্যাটিন। ম্যাঙ্গিফেরা ইজ ল্যাটিন ওয়ার্ড, ইন্ডিকা ইজ অলসো ল্যাটিন ওয়ার্ড। অ্যান্ড যখন আমরা এটাকে লিখবো, এটাকে ইটালিক্সে আমরা টাইপ করতে হবে। ইটালিক্স মিনস দ্যাট কার্ভওয়ালা। অ্যান্ড ইফ হ্যান্ড রিটেন, অবশ্যই আমাদেরকে সেটার নিচে একটা করে আন্ডারলাইন করে দিতে হবে। লেটস সাপোজ দিস ইজ আ সাইন্টিফিক নেম ফর ম্যাঙ্গো। সো আমাদেরকে ম্যাঙ্গিফেরার নিচে একটা আন্ডারলাইন করতে হবে, ইন্ডিকার নিচে একটা আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড অবশ্যই জিনাস নেমের ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটালে দিতে হবে। ইটস লাইক এমটা এখানে ক্যাপিটালে হবে, অ্যান্ড দ্য স্পিসিস নেমের ফার্স্ট ওয়ার্ডটাকে আমরা স্মল ক্যাপে লিখতে পারবো। সো দিস ইজ এখানে জিনাস স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার্স, স্পিসিস স্টার্ট উইথ স্মল লেটার, অ্যান্ড অলসো সামটাইমস উই ইনক্লুড দ্য লিনিয়ার। সো অবশ্যই মনে রাখবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার প্রপার সাইন্টিফিক নেম ইজ লাইক ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। সো লিন ইজ দ্য first described by Linnaeus. This species was first described by Linnaeus. So এই লিনিয়াসের শর্ট ফর্ম হিসেবে আমরা লিনটাকে অ্যাড করি। সো দিস আর দ্য রুলস যেগুলো আমাদেরকে মনে রাখতে হয়। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে কোনো একটা রুল জিজ্ঞেস করে নিল এবং সেটা বাইনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে অ্যাপ্লাইড কিনা সেটা বলতে হয় আমাদেরকে। সেকেন্ড থিং, ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন অ্যান্ড ট্যাক্সা। আমাদের এত ধরনের স্পিসিস আমরা দেখলাম যে আমাদের চারপাশে অনেক ধরনের অর্গানিজম আছে এবং তারা স্ক্যাটারলি আছে এবং প্রত্যেকটা স্পিসিস ডিস্টিংক্ট ফ্রম ওয়ান অ্যান্ড অ্যানাদার। তো আমরা যদি কোনো পার্টিকুলার স্পিসিস নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদের অনেকটাই সময় লেগে যাবে। তো আমরা কিছু সিলেক্টেড নেচারওয়ালা স্পিসিসদেরকে একটা ক্লাসের মধ্যে রাখলাম, অ্যান্ড অপর কিছু সিলেক্টেড নেচারওয়ালা স্পিসিসদেরকে একটা ক্লাসের মধ্যে রাখলাম। সো ফার্স্ট ক্লাসিফিকেশন আমরা এভাবে করতাম যে সেই জিনিসটা অ্যানিমেল নাকি প্ল্যান্টস। সো কারণ কিটস ইজিলি ভিজিবলি ডিফারেন্সিয়েবল। তো প্ল্যান্টসরা এক ধরনের দেখতে হয়, অ্যানিমেলসরা এক ধরনের দেখতে হয়। সো অল অ্যানিমেলস have some similar characteristics
অ্যান্ড অল প্ল্যান্টস হ্যাভ সাম সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। সো এভাবে আমরা প্রথম ক্লাসিফিকেশন করি। অ্যান্ড হোয়াই উই ডিড দ্য ক্লাসিফিকেশন? তো যখন আমরা কোনো জিনিস অ্যানিমেলকে ডেসক্রাইব করবো অথবা অ্যানিমেলকে নিয়ে কোনো ধরনের যখন আমরা চর্চা করবো, সেক্ষেত্রে সেই পুরো অ্যানিমেল গ্রুপটাকে নিয়ে আমরা চর্চা করতে হবে, কোনো একটা পার্টিকুলার স্পিসিস নিয়ে আমরা চর্চা করবো না। সো পুরো হোল ক্লাসটাকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথম ক্লাসিফিকেশন করি। কারণ কি, এক একটা জীব নিয়ে ইটস মোর কনফিউজিং অ্যান্ড মোর টাইম টেকিং। তো পুরো ক্লাসের নেচারগুলো যদি আমার এক থাকে, তো সেই ক্লাসের বিভিন্ন ধরনের নতুন বৈশিষ্ট্য অথবা বিভিন্ন ধরনের নতুন ক্যারেক্টারিস্টিক অথবা নতুন জিনিস আমরা যদি কোনো কিছু ডিসক্রাইব করতে চাই, সেটা ক্লাসে শেষের মাধ্যমে করতে পারবো। তো সেখান থেকে আমাদের প্রথম ক্লাসিফিকেশনের কনসেপ্টটা চলে আসে। সিন্স স্টাডিং অল অর্গানিজম ইন্ডিভিজুয়ালি ইজ ডিফিকাল্ট, এখানেও সেভাবে লেখা আছে, এটা এনসিআরটি লাইনও। উই গ্রুপ দেম অ্যান্ড দিস ইজ কল্ড ক্লাসিফিকেশন। সো সেই গ্রুপিংটাকে ক্লাসিফিকেশন বলে। অ্যান্ড গ্রুপস আর কল্ড ট্যাক্সা, সিঙ্গুলার ফর্ম ট্যাক্সান। সো সেই একটা পার্টিকুলার গ্রুপকে আমরা ট্যাক্সা বলে থাকি। সাপোজ ইটস আ নাইস কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড কি ট্যাক্সা কনসেপ্টটা কীরকম হবে। সাপোজ যখন আমরা প্ল্যান্ট এবং অ্যানিমেলকে আলাদা আলাদা গ্রুপে করলাম, তো সুতরাং আমরা বলতে পারি যে প্ল্যান্ট একটা ট্যাক্সা। কোনো সেটা যে কোনো উদ্ভিদই হতে পারে, সেটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, সেগুলোকে আমরা প্রত্যেকটাকে কী বললাম, সেটাকে মিলে কি সেটা প্ল্যান্ট ট্যাক্সার আন্ডারে আছে। সাপোজ অ্যানিমেল, সাপোজ সেটা মাঙ্কি হতে পারে, হিউম্যান হতে পারে, ক্যাট হতে পারে, সেটাকে আমরা কি বললাম যে সেটা অ্যানিমেল ট্যাক্সার অন্তর্গত। আবার যদি আমরা একটু লোয়ার লেভেল আসি, যদি আমরা জানি যে স্পিসিসের কনসেপ্ট অথবা ক্লাসের কনসেপ্ট অথবা অর্ডারের কনসেপ্ট, সাপোজ আমরা যদি বলি যে সেটা বার্ডস হতে পারে অথবা এভিয়েন্স হতে পারে অথবা ম্যামেলিয়ান্স হতে পারে। সাপোজ ম্যামিলিয়ান্স আমরা যদি, তাহলে সেটা মাঙ্কি হতে পারে এবং অন্য বার্ডস হতে পারে। সো সে দে আর ডিফারেন্ট। সো বার্ডসের মধ্যে বিভিন্ন ধরনের বার্ডস হতে পারে। তো সেখানে আমরা বার্ডস একটা ট্যাক্সা ভাববো এবং ম্যামিলিয়ান্সদেরকে একটা ট্যাক্সা ভাববো। আবার ম্যামিলিয়ান্সদের মধ্যে হিউম্যানস আছে, আবার নন হিউম্যানস আছে। তো হিউম্যানদেরকে একটা আলাদা ট্যাক্সার মধ্যে আনতে পারি এবং নন হিউম্যানদেরকে আলাদা ট্যাক্সার মধ্যে আনতে পারি। সো বেসিক্যালি যে কোনো ধরনের একটা পার্টিকুলার গ্রুপকে আমরা যদি সেটাকে ডিসক্রাইব করতে চাই, সেক্ষেত্রে আমরা ট্যাক্সা ওয়ার্ডটা ইউজ করে থাকি এবং সেটা সিঙ্গল ফর্ম ইজ ট্যাক্সন। So example, plants, animals, mammals, dogs, all are taxa at a different level. বললাম যে ডিফারেন্ট লেভেলে, প্রথম যদি অ্যানিমেলের ক্ষেত্রে বলে সেটা ক্ষেত্রে আলাদা হবে এবং আলাদা লেভেলে গিয়ে সেটা সেক্ষেত্রেও আলাদা হবে। সো বেসিক্যালি ট্যাক্সা ইজ নাথিং বাট আ গ্রুপ। আমরা সেটাকে কীভাবে ক্লাসিফাইড করছি? সো ক্লাসিফাইড গ্রুপ ইজ কল্ড ট্যাক্সা। ক্লাসিফিকেশন বেসড অন স্ট্রাকচার, এক্সটার্নাল অর ইন্টারনাল, সেল স্ট্রাকচার, ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোলজি, এই ফিচার্সগুলোর উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে ক্লাসিফাইড করি এবং সেই ক্লাসিফিকেশন অনুযায়ী তাদেরকে আমাদের আলাদা আলাদা ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন। নাকি আমরা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ইজ দ্য সায়েন্স ডিটেইলিং উইথ ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার। সো ট্যাক্সোনমি আর কিছুই না, প্রথমেই আমরা কোনো একটা অর্গানিজম পেলে সেটাকে কী করবো, সেটাকে ক্যারেক্টারাইজ করবো যে এই অর্গানিজমটা কী কী ক্যারেক্টারিস্টিক্স শো করছে। সেকেন্ডলি সেই ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে সেটাকে আমরা আইডেন্টিফাই করি যে এই ক্যারেক্টারিস্টিক্স শো করছে, তার মানে এই পার্টিকুলার অর্গানিজমটা এই ট্যাক্সার মধ্যে আসতে পারে অথবা এই সেই ট্যাক্সা যে কোনো হতে পারে, সেই ট্যাক্সা একটা কিংডম লেভেলে হতে পারে, সেই ট্যাক্সা একটা অর্ডার লেভেলে হতে পারে, সেই ট্যাক্সা একটা স্পেসিস লেভেলেও হতে পারে। সো সেকেন্ড থিং কামস দ্যাট দ্য আইডেন্টিফিকেশন। অ্যান্ড যখন আমরা আইডেন্টিফাই করে নেব তখন সেটাকে আমরা ক্লাসের মধ্যে আনবো, সেটাকে আমরা এখনই বললাম যে আইডেন্টিফিকেশনের পরে সেটাকে আমরা ক্লাসের মধ্যে আনবো, সেখানে একটা যে কোনো একটা ক্লাসের মধ্যে সেটাকে আমরা রাখবো। সেই ক্লাসিফিকেশন যখন আমাদের হয়ে যাবে, তারপরে সেই ক্লাসিফিকেশন অনুসারে তাকে আমরা নেম দেবো। অ্যান্ড নেম কী হবে, সেটা বাইনোমিয়াল নোমেনক্লেচার হবে। কী হবে, সেখানে জিনাস নেম থাকবে, স্পিসিস নেম থাকবে, অ্যান্ড কখনো কখনো সেই হু ডিসকভার্ড দ্যাট পার্টিকুলার স্পিসিস তার নামও থাকবে। সো এই পুরোটাকেই আমরা ট্যাক্সোনমি বলি। অ্যান্ড হোয়াট ইজ সিস্টেমেটিক্স ইজ অলসো আ রিমেম্বারিং পয়েন্ট, দ্য স্টাডি অফ ডাইভার্সিটি অফ অর্গানিজম, ইভলিউশনারি রিলেশনশিপস। সো আমরা এখনই দেখলাম যে আমাদের চারপাশের অর্গানিজম সো ভাস্টলি ডাইভার্সড। সো সেই ডাইভার্সিটির স্টাডি করাটাকে এবং সেই ডাইভার্স অর্গানিজমসগুলো ইভলিউশনারি কীভাবে কানেক্টেড অথবা তাদের মাঝখানের ইভলিউশনারি রিলেশনগুলো কীভাবে একটা স্পিসিস থেকে বিভিন্ন স্পিসিয়েশন হয়েছে এবং আলাদা আলাদা স্পিসিস আমাদের মধ্যে এসেছে এবং আমাদের তাদের মধ্যে যে ইভলিউশনারি রিলেশনটা, তাদের মধ্যে যে ফাইলোজেনেটিক রিলেশনটা, সেটাকে বোঝা এবং সেটা ডাইভার্সিটিকে বোঝা, এই সমস্ত কিছুই চলে আসে সিস্টেমেটিকের আন্ডারে। ইভলিউশনারি রিলেশনশিপ ড্রাইভস ফ্রম Latin word systema. So systematics comes from Latin word systema. This information is from NCERT given. Introduced by Linnaeus. So systematics কে introduce করে Linnaeus. And the book name was Systema Nature. এই বুকের মধ্যে সবার প্রথম সে সিস্টেমেটিক্স জিনিসটাকে ডেসক্রাইব করে এবং সেটা সিস্টেমা শব্দ থেকে আসে, ল্যাটিন ওয়ার্ড, এবং ক্যারোলাস লিনিয়াস সেই প্রথম সিস্টেমেটিক্সের কনসেপ্টটাকে আমাদের সামনে তুলে ধরেন। নেক্সট থিং, ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। সো আমরা সবাই বুঝলাম যে ট্যাক্সা কী জিনিস, অ্যান্ড তারপরে ট্যাক্সোনমিক জিনিসটা কী হলো। এখন সেই ট্যাক্সোনমির মধ্যে ক্যাটাগরিজ থাকে। আমরা প্রথমে বললাম না যে বিভিন্ন ক্যাটাগরি লেভেল অনুসারে আমরা সেটাকে আলাদা আলাদা ট্যাক্সা হিসেবে ভাবতে পারি। সো ক্লাসিফিকেশন ইজ আ স্টেপ ওয়াজ
হায়ারার্কিক্যাল প্রসেস, নট আ সিঙ্গেল স্টেপ। সো ক্লাসিফিকেশন একটা হায়ারার্কিক্যাল প্রসেস। কীভাবে ক্লাসিফিকেশন বিভিন্ন লেভেলে হতে পারে, বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে। সেই ক্লাসিফিকেশনটা কিংডম লেভেলে হতে পারে, সেই ক্লাসিফিকেশনটা স্পিসিস লেভেলে হতে পারে। সেই জিনিসটাকে আমরা এখন আবার আরও ভালোভাবে বুঝবো। যে ক্লাসিফিকেশন ইজ এ স্টেপ ওয়াইজ হায়ারার্কিক্যাল প্রসেস, নট এ সিঙ্গেল স্টেপ। ইচ লেভেল কল্ড ট্যাক্সোনমিক ক্যাটাগরি অর র্যাঙ্ক। সেই প্রত্যেকটা লেভেলকে আমরা র্যাঙ্ক বলি। সাপোজ আমি যদি এভাবে ডেসক্রাইব করি যে একটা মাছ, একটা পাখি আর একটা হিউম্যান অর হিউম্যান লাইক অ্যানিমেলস, তিনটেই কিন্তু একটা কিংডমের মধ্যে আসে, কিংডম অ্যানিমেলিয়া। বাট আমরা যদি দেখি তাদের মধ্যে অনেক বৈশিষ্ট্য কিন্তু আলাদা হয়ে যায়। বাট আমরা যদি সেটাকে আরও লোয়ার লেভেলে ভাবি, যেমন আমরা যদি ম্যামিলিয়ান্স তুলে ধরি, সেক্ষেত্রে হিউম্যান অ্যান্ড আদার ম্যামিলিয়ান্স অনেক সিলেক্টিভ, অনেক বেশি বৈশিষ্ট্য সাথে সিমিলারিটিস দেখায় হিউম্যানের সঙ্গে আদার ম্যামিলিয়ান্স। সেই সমসংখ্যক সিমিলারিটি কিন্তু একটা হিউম্যানের সঙ্গে একটা বার্ডস হতে পারে না। বাট অ্যাট আ কিংডম লেভেল they are showing some similarities, but at a species level they are showing another similarities or more specific similarities. তো সেই প্রত্যেকটা লেভেলকে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলি, অথবা এটাকে র্যাঙ্ক হিসাবেও ডিনোট করা হয়। অল ক্যাটাগরিজ টুগেদার ফ্রম ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। তো এই লেভেল অনুসারে সেগুলোকে যদি আমরা একসাথে দেখি, সেটাকে আমরা কী বলি? ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলি। যে এই লেভেলের সিমিলারিটি, এই লেভেলের সিমিলারিটি, এই লেভেলের সিমিলারিটি। সো এভাবে আমরা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজগুলোকে আলাদা আলাদা লেভেল অনুসারে আলাদা আলাদা ট্যাক্সোনমিক ক্যাটাগরি করি, এবং সেটা একটা হায়ারার্কিক্যাল ওয়েতে থাকে। সেটাকে আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে থাকি। ইচ ইউনিট ইন ক্লাসিফিকেশন ইজ কল্ড ট্যাক্সন আর প্লুরাল ট্যাক্সন। এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এক্সাম্পল, ইনসেক্টস আর ট্যাক্সন উইথ কমন ফিচার্স লাইক 3 পেয়ার অফ লেগস। সো ইনসেক্টস আর অলসো ট্যাক্সন, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সো এই হায়ারার্কি অর্ডারটা কি? স্পিসিস, জেনাস, family, order, class, phylum or division, and kingdom. So a species is the lowest level of taxonomical hierarchy, and kingdom is the highest level of taxonomical hierarchy. Now it's a concept that if we go upward hierarchical with taxonomy hierarchy ক্ষেত্রে, তো আমাদের সিমিলারিটিসগুলোতে কীভাবে চেঞ্জ শেষ হবে, যেটা আমি এখনই বললাম। যদি আমরা একটা স্পিসিস লেভেলে দেখি, সেক্ষেত্রে সিমিলারিটিস বেশি থাকে। আর যখনই সেটা জিনাস, ফ্যামিলি হতে 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 কিংডম লেভেলে আসে, সেক্ষেত্রে সিমিলারিটিস কিন্তু কমে যায়। তো এই জিনিসটা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই ট্যাক্সোনমিক হায়ারার্কি, যত আমরা উপরের হায়ারার্কিতে যাব, তত আমাদের সিমিলারিটিস কমতে থাকবে, এবং যতটা আমরা লোয়ার লেভেলে চলে আসবো, ততটা সিমিলারিটিস আমাদের বাড়তে থাকবে। ইটস আ ভেরি কমন কনসেপ্ট অ্যান্ড ইটস আ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল কনসেপ্ট। কি অবশ্যই যদি আমরা একটা ম্যামিলিয়ান্সদের মধ্যে ভাবি, তখন সেক্ষেত্রে আমাদের যে সিমিলারিটিসটা অনেক বেশি হয়ে যাবে। যদি আমরা পার্টিকুলার স্পিসিস যেমন হোমোসেপিয়েন্সের কথা বলি, প্রত্যেকটা মানুষই অনেক 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 সিমিলার ট্রেটস বিয়ার করে। বাট সেক্ষেত্রে যদি আমরা ভাবি যে একটা মানুষের সঙ্গে একটা বার্ডসের সিমিলারিটি, তো সেই সিমিলারিটির সংখ্যাটা অনেকটাই কমে যায়। সেকেন্ড থিং, আমরা এখন এই জিনিসগুলোকে আরও ভালোভাবে ডিসক্রাইব করবো। স্পিসিস, স্মলেস্ট অ্যান্ড বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন, যেটা আমি প্রথমে বললাম, স্মলেস্ট অ্যান্ড বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন, গ্রুপ অফ অর্গানাইজেশন উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটিস। ইটস লাইক, যদি আমি হোমোসেপিয়েন্সের কথা ভাবি, হোমোসেপিয়েন্সের মধ্যে সবগুলো মানুষ খুবই 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 সিমিলার হয়ে থাকে, শুধুমাত্র তাদের অ্যাপিয়ারেন্স আলাদা হয়ে থাকে। বাট মেটাবলিক্যালি, ফিজিওলজিক্যালি, ইভলিউশনারি, এভরি ওয়েতে তারা অনেকটা সিমিলারিটিস দেখায়। ক্যান বি ডিস্টিংগুইশড বাই মরফোলজিক্যাল ডিফারেন্স, শুধুমাত্র মরফোলজিক্যাল কিছু ডিফারেন্সেস থাকে। এক্সাম্পলস, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো, সোলোনিয়াম টিউবারসাম, পটেটো, প্যানথেরা লিও, লায়ন। সো এই তিনটে এক্সাম্পল আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কি এনসিআরটি কোনো বাইরের এক্সাম্পল আস্ক করে না, নিট কোনো বাইরের এক্সাম্পল আস্ক করে না। এনসিআরটিতে যে এক্সাম্পলগুলো আমাদের অলরেডি গিভেন আছে, সেই এক্সাম্পলগুলো যদি আমরা ভালোভাবে রিড করি, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার করা খুব ইজি হয়ে থাকে। সো যদি এভাবে আসে যে পটেটোর সাইন্টিফিক নেম কি, সোলোনাম টিউবারসাম। ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অনেক জায়গায় আছে, তো এইটা একটু ইম্পর্টেন্ট হয়ে থাকে। থার্ডলি, প্যানথেরা লিও, লায়ন। সো হিউম্যানস, যেটা আমরা বললাম যে হোমোসেপিয়েন্স, যেটা আমি এখন থেকে ডিসকাস করছিলাম, সেপিয়েন্স ইজ দ্য লোয়েস্ট র্যাঙ্ক, যেটাকে আমরা কি বলি, স্পিসিস, অ্যান্ড হোমোস কি, জেনাস। সো দ্য সেকেন্ড নেম, সরি দেন জেনাস। তো জেনাসটা কী হয়ে যাবে, স্পিসিসের থেকে এক স্টেপ উপরের র্যাঙ্ক আর উপরের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির পজিশন। তো হিউম্যানের ক্ষেত্রে স্পিসিস ইজ দ্য লোয়েস্ট র্যাঙ্ক, স্পেসিফিক এপিথেট ইজ সেকেন্ড নেম। তো এই স্পিসিসটা মানে সেপিয়েন্স, যেটা স্পিসিস, এটাই আমাদেরকে স্পেসিফিকেশন দেয়।
সেকেন্ড হায়ারার্কিক্যাল অর্ডারে যদি চলে আসি আমরা, জেনাস, গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। অবশ্যই স্পিসিসের মতো যেটা স্পিসিস লেভেলে যে পরিমাণ আমাদের কমন ট্রেটসগুলো ছিল, ততটা কমন ট্রেট হয়তো আমরা জেনাস লেভেলে পাবো না, বাট ক্লোজলি রিলেটেড স্পিসিসগুলোকে আমরা যদি একসাথে ক্লাসিফাইড করি সেটাকে আমরা জেনাস বলে থাকি। গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। More similarities than species of different genera. Example: Solanum, potato, and brinjal. Panther, leo, tiger, leopard. Differs from other genera like felis, cats. সো এখানে একটা ভালো এক্সাম্পল আছে, যেমন যে ক্যাটসগুলো হয় সেগুলোকে আমরা ফেলিস জেনাসের আন্ডারে আনি, বাট যে প্যান্থার জেনাসটা হয় তার আন্ডারে কে কে আসে? লায়ন, টাইগার, লেপার্ড। অ্যান্ড সিমিলারলি যেমন সোলানাম, এটা একটা জেনাস, তো তার আন্ডারে পটেটো আসে, ব্রিঞ্জেলও আসে। সো বাট পটেটো অ্যান্ড ব্রিঞ্জেল আর দ্য ডিফারেন্ট স্পিসিসেস। সেম ওয়ে lion, tiger, leopards are different species, but they come together in the genus called Panthera. সো এভাবেই কিছু সিমিলারিটি কম থাকলেও ক্লোজলি রিলেটেড স্পিসিসগুলোকে আমরা একই জেনাসের আন্ডারে নিয়ে আসি। থার্ডলি, ফ্যামিলি, গ্রুপ অফ রিলেটেড জেনার। তো সেম থিং, এখানে ক্লোজলি রিলেটেড জেনারগুলোকে আমরা একসাথে নিয়ে আসি, ইটস কম্পারেটিভলি হায়ারার্কি লেভেলে থাকে। সিমিলারিটিস লেস দেন জেনাস লেভেল অবভিয়াসলি। প্ল্যান্টস, সোলেনাম, পিটুনিয়া, ডেটুরা, সোলেনেসিয়ে, এই ফ্যামিলির আন্ডারে এই তিনটে জোনের আসে। সেকেন্ডলি, অ্যানিম্যাল, প্যান্থেরা, ফেলিস, দুটো জেনারি ফেলিডিয়ে এই ফ্যামিলির আন্ডারে আসে। ডগস বিলং টু ক্যানিডিয়ে, ডিফারেন্ট ফ্রম ক্যাটস, ফেলিডিয়ে। সো আমরা দেখলাম আগের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিটা ছিল, সেখানে জিনাসের আন্ডারে কী কী ছিল? আলাদা আলাদা স্পিসিসরা ছিল। সেম এখানে ফ্যামিলির আন্ডারে আলাদা আলাদা জেনারা চলে আসলো। সো ফোর্থলি, অর্ডার, গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলিস। সো সিমিলার যে বৈশিষ্ট্যধারী ফ্যামিলিগুলো থাকে সেগুলোকে নিয়ে আমরা অর্ডারে চলে আসি। সো এই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি অবশ্যই যেহেতু হায়ার লেভেলে, সো খুবই ফিউ সিমিলারিটিস শো করে। সো যতই আমরা উপর দিকে যাই ততই সিমিলারিটিস কম হতে থাকে। অ্যানিমেলে এক্সাম্পল ফেলিডিয়ে, ক্যানিডি, যেটা আমরা বললাম যে এই ফ্যামিলি লেভেলে কী হলো যে প্যান্থেরা অ্যান্ড ফেলিস দুটো কিন্তু ফেলিডিয়ে আন্ডারে আসলো। আবার যেমন ডগস কার আন্ডারে আসে? ক্যানিডি। সো এই দুটো আলাদা আলাদা ফ্যামিলি কিন্তু এখানে মার্জ হয়ে যে অর্ডারের আন্ডারে চলে আসবে সেটা হবে কার্নিভোরা। সো কার্নিভোরার আন্ডারে এই দুটো ফ্যামিলি বিলং করবে। ফিফথ ক্লাস, গ্রুপ অফ রিলেটেড অর্ডার্স। সিমিলারলি অ্যান্ড এক্সাম্পল ম্যামিলিয়ান্সের ক্ষেত্রে ম্যামিলিয়ান্স অ্যান্ড কার্নিভোরা, দিস আর দ্য এক্সাম্পল অফ ক্লাসেস। তো তার আন্ডারে এই সব জিনিস আসবে এবং কার্নিভোরার আন্ডারে টাইগার, ডগ, ক্যাটস এই সমস্ত স্পিসিসরা আসবে। ফাইলাম এই সমস্ত অর্ডারে আসবে। ফাইলাম আরও উপরের লেভেলে, তো সুতরাং আরও লেস সিমিলারিটিস, রিলেটেড ক্লাসেস। সো ফাইলাম, কর্ডাটা, ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস, ম্যামেলস, সব কিছুই কিন্তু কর্ডাটা ফাইলামের আন্ডারে আসে। কমনস, নোটোকর্ড অ্যান্ড ডর্সাল হলো নার্ভ কর্ড, এই দুটো বৈশিষ্ট্য যখন সিমিলারিটি থাকে তখন সেটাকে কর্ডাটার আন্ডারে আনা হয় এবং সেটা একটা ফাইলামের এক্সাম্পল। অ্যান্ড লাস্টলি, কিংডম ইজ দ্য হাইয়েস্ট ক্যাটাগরি ইন ক্লাসিফিকেশন। সো যেহেতু সব থেকে হাইয়েস্ট, তো সিমিলারিটি কী হবে? সব থেকে লোয়েস্ট হবে। কিংডম অ্যানিমেলিয়া, অল অ্যানিমেলস। কিংডম প্ল্যান্ট, অল প্ল্যান্টস। এক্সট্রা কনসেপ্ট, হায়ার ক্যাটাগরি হ্যাভ ফিউয়ার সিমিলারিটিস, যেটা এখনই আমরা ডিসকাস করলাম। লো ক্যাটাগরিজ লাইক স্পিসিস হ্যাভ ম্যাক্সিমাম সিমিলারিটিস। সাব ক্যাটাগরিজ আর অলসো ইউজড ফর বেটার ক্লাসিফিকেশন। এখানে একটা জিনিস, হোয়াট ইজ সাব ক্যাটাগরি? Sometimes we use some categories to discuss something আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেটারের জন্য। দিস আর নট আ ফান্ডামেন্টাল ক্যাটাগরিজ। কখনো কখনো আমরা নিজেরাই সেই ক্যাটাগরিগুলো তৈরি করি এবং অথবা কখনো কোনো কিছু সিমিলারিটিস থাকে, কোনো সাপোজ ইটস আ স্পিসিস লেভেল, সেই স্পিসিস লেভেলের মধ্যেও কিছু জিনিস ডিফার করছে। সো সেই ডিফারেন্ট বৈশিষ্ট্য, বাট সেই ডিফারেন্ট বৈশিষ্ট্যযুক্ত সাপোজ এ একটা গ্রুপ যেটা কিছু সিমিলারিটিস শো করছে, আর বি সাম গ্রুপ সেটা কিছু সিমিলারিটিস শো করছে, বাট দে কামস আন্ডার আ সেম স্পিসিস। বাট আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এবং তাদেরকে নিয়ে যদি কোনো ধরনের রিসার্চ ওয়ার্ক করি সেক্ষেত্রে আমরা তাদেরকে সাব ক্যাটাগরিসে ডিভাইড করে দিই। সো দিস ইজ অনলি ফর বেটার ক্লাসিফিকেশনের জন্য, নাথিং এলস। সামারি, লিভিং ওয়ার্ল্ড ইজ হাইলি ডাইভার্স উইথ মিলিয়ন্স অফ নোন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড মে স্টিল আনডিসকভার্ড, showing great variation in size, color, habitat, and structure. To study this diversity, biologists develop taxonomy,
which includes identification, nomenclature, and classification of organisms. Taxonomy is important in fields like agriculture, forestry, and understanding biodiversity. Organisms are given unique scientific name using binomial nomenclature used on their similarities and difference. Each organism is placed in a specific target from taxonomic hierarchy. সো ইটস ওভারঅল যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম সেটা নিয়ে এই সামারিটা। সো স্টুডেন্টস, এই পুরো এতক্ষণ পর্যন্ত যত কিছু আমরা ডিসকাস করলাম, ইটস হাইলি স্পেসিফিক অ্যান্ড ইটস অল ফ্রম এনসিআরটি বুকস। সো এই যতটুকু আমাদের আজকের মডিউলটা ছিল সেটা পুরোপুরি এনসিআরটি বেসড, এবং এটা পড়ার পর যদি তোমরা একবার গিয়ে এনসিআরটি রিড করো তাহলে তোমরা ফাইন্ড করতে পারবে যে দিস ইনফরমেশনস আর ডাইরেক্ট লাইন্স ফ্রম এনসিআরটি অ্যান্ড নট দ্য লাইন্স হুইচ আর নট ইম্পর্টেন্ট, দ্য লাইন্স হুইচ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা কনসেপচুয়াল ক্ল্যারিটিও একটা দেবে বেসিক লেভেলে, অ্যান্ড সেকেন্ডলি যে লাইনগুলো এই মডিউলটার মধ্যে আছে ইটস very very important for your NEET perspective also, because these are the specific importance which are the important lines of the NCERT book from chapter 1. So এই ইনফরমেশনগুলো যদি তোমরা একবার দেখে যাও এবং এই ইনফরমেশনগুলো যদি তোমরা রিড করো, নাথিং এলস ইউ নিড, শুধুমাত্র এই ইনফরমেশনগুলোর থেকেই তোমাদের এক্সামে কোশ্চেন আসবে, এর থেকে বাইরে কোনো ধরনের কোশ্চেন নিড আস্ক করবে না। সো দিস আর ভেরি কনসাইজ অ্যান্ড পুরোপুরি এনসিআরটি বেসড বাট উইথ আ আন্ডারস্ট্যান্ডিং লেভেল. So I gave a whole summary of this particular chapter. I described each and every topics. তো এখন শুধুমাত্র এই ইনফরমেশনগুলো যদি তুমি আরেকবার রিড করো, আরেকবার প্র্যাকটিস করো, অ্যান্ড একবার যদি এনসিআরটি রিড করো তাহলে বুঝতে পারবে যে দিস ইনফরমেশন আর ডাইরেক্টলি ফ্রম এনসিআরটি লাইন্স। সো এইটুকুই এই পুরো কনসেপ্ট এই পুরো চ্যাপ্টারের জন্য, অ্যান্ড এইটুকু ইনফরমেশন অ্যান্ড এইটুকু প্রিপারেশন যথেষ্ট এই চ্যাপ্টার থেকে সেই 2 থেকে 3টে মার্ক অ্যাটেন্ড করা এবং 2 থেকে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করে সেগুলোকে রাইট করার জন্য। সো অল দ্য ভেরি বেস্ট, সি ইউ সুন।